নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বিধান ভবনে হামলা, মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এন্টারি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। ফের রাজ্যে ইডির হানা, হিন্দ মোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামের এক ব্যক্তি। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47। ঘটনা তদন্তে পুলিশ। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান, দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটারে এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু। বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের জন্য চালু নির্দেশিকা। এই বিদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে নতুন নির্দেশিকায় ছাড় পাবেন পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তে বড় সংশোধনী আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সকলেই সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় 10 বছর বাড়িয়ে 2024 সালের 31শে ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সকলেই সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। 2024 সালের 11ই মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র। এই আইনে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত 1 বছর এবং তার আগে 14 বছরের মধ্যে অন্তত 5 বছর যারা ভারতে থেকেছেন, তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন। তবে এর বাইরে রাখা হয়েছে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের। হাই নিউজ নেটওয়ার্ক। গত 37 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের 23টি জেলায়। 30 জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত 3.45 লক্ষ মানুষ। গত 37 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করল আপ সরকার। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নামতে হয়েছে আর্মি, নেভি ও বায়ুসেনাকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 23টি দল উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্যে। সরকারি রিপোর্ট বলছে, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের 23টি জেলায়। 30 জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত 3.45 লক্ষ মানুষ। প্রায় 1400 গ্রাম জলের নিচে চলে গিয়েছে। 20,000 মানুষকে উদ্ধার করার পাশাপাশি 5,000 জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। সরকারি রিপোর্ট অনুযায়ী বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট। এখানে মৃত্যু হয়েছে 6 জনের, নিখোঁজ আরও 3 জন। লুধিয়ানায় 4 জনের মৃত্যু হয়েছে। এই অবস্থার মধ্যেই লাগাতার বৃষ্টি চলছে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে। ক্ষতির দিক থেকে শীর্ষে গুরুদাসপুর জেলা। এখানে 324টি গ্রাম ডুবে গেছে। এরপর অমৃতসর এবং হোশিয়ারপুর। ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে বার্নাল, বাথিন্ডা, ফিরোজপুর, পাতিয়ালা, এসএএস নগর, সাঙ্গরুর, তরুণ তারান এবং ফাজিলকা। বন্যায় 1.48 লক্ষ হেক্টরেরও বেশি ফসল নষ্ট হয়েছে। প্রায় 3.75 লক্ষ হেক্টর কৃষিজমি ডুবে গেছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে চিঠি লিখে 60,000 কোটি টাকা সাহায্যের আবেদন জানান মান। পর্যাপ্ত সংখ্যক এনডিআরএফ বাহিনী এবং সেনাবাহিনী মোতায়েন করে ত্রাণ ও উদ্ধার কাজে কোনো খামতি রাখা হবে না বলে মানকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 12টি দল। আরও 8টি দল প্রস্তুত রয়েছে। প্রায় 30 থেকে 35টি হেলিকপ্টার, 114টি নৌকা এবং রাজ্য একটি হেলিকপ্টারও উদ্ধার কাজে নিযুক্ত হয়েছে। বিএসএফ এবং এসডিআরএফ কে মোতায়েন করা হয়েছে।
লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা হিমাচল প্রদেশে। হড়পাবান এবং ভূমিধসে সেখানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জেরে হিমাচলকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বর্ষার মৌসুম শুরুর পর অর্থাৎ 20 জুন থেকে এখনো পর্যন্ত হিমাচলে 320 জনের মৃত্যু হয়েছে। বন্যায় বেহাল অবস্থা হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। প্রথমে সেনা শিবিরে হামলা, তারপর দক্ষিণ পশ্চিম পাকিস্তান কোয়েটায় এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ। জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। মঙ্গলবার সকালে সেনা শিবিরে হামলার পর রাতে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটার এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও 30 জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা মোট 26। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সেখানে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন আতাউল্লাহর পুত্র। সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় 18 জনের। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে এটি আত্মঘাতী হামলা। তবে কোনো সন্ত্রাসী সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার রাতে এই হামলার আগে সকালে আর এক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল উত্তর পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে। সেখানে আধা সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে। প্রবল বিস্ফোরণে গুড়িয়ে যায় সেনা ঘাঁটির দেওয়াল। এরপর ভেতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আর এক জঙ্গি। এরপর প্রায় 12 ঘন্টার গুলির লড়াইয়ে 6 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে গত কয়েক দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বালুচিস্তানের বিদ্রোহীরা। গত বছর থেকে সেই দাবিতে সশস্ত্র আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। পাল্টা দাঁত নখ বের করেছে পাক সেনাও। এবছর জানুয়ারি মাস থেকেই প্রায় 450 মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানের, যাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী। অন্যদিকে ট্রেন হাইজ্যাকের পাশাপাশি লাগাতার চলছে আত্মঘাতী হামলা। পাল্টা পাক সেনার বিরুদ্ধে বালুচিস্তানের সাধারণ নাগরিকদের বেছে বেছে অপহরণের অভিযোগ উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। আফগানিস্তানে রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 1400 ছাড়িয়ে গেল। আহত প্রায় 1003 মানুষ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। আফগানিস্তানে রবিবার গভীর রাতে একের পর এক হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 1400 ছাড়িয়ে গেল। আহত প্রায় 1003 মানুষ। তবে তালিবান শাসিত যুদ্ধ বিধ্বস্ত এই দেশে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবেন কিনা তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। আফগানিস্তানে এখনো পর্যন্ত অন্তত 1411 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবারই নিজের এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে মানবিক সাহায্য করতে ভারত প্রস্তুত। সোমবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্য সামগ্রী বোঝাই ট্রাক কাবুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। অন্যদিকে জয়শঙ্কর জানিয়েছে, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তার। জয়শঙ্কর বলেন, ভূমিকম্পে এতগুলি প্রাণহানির জন্য ওকে সমবেদনা জানিয়েছি। ওকে জানিয়েছি যে ভারত আজ কাবুলে 1000টি পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে। এছাড়াও 15 টন খাদ্য সামগ্রী কুনারে পাঠানো হয়েছে। কাল থেকে ভারত আরও ত্রাণ পাঠানো শুরু করবে। এই কঠিন সময়ে ভারত আফগানিস্তানের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রাষ্ট্রপুঞ্জের মানবিক বিষয়ক সমন্বয় দফতর এর এক প্রতিবেদন অনুযায়ী রবিবার রাতে ভূমিকম্পটি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে নানগরহর প্রদেশে ঘটেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত কামা জেলা। নানগরহরের পাশাপাশি কুনার, লাগমান এবং নুরিস্তান প্রদেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রায় 12,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত অন্তত 1400 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেকই বাড়তে পারে বলে আশঙ্কা। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষজন। সেই জন্য তৎপরতার সঙ্গে উদ্ধার কাজও চলছে।
রবিবার গভীর রাতে প্রথম কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তর পূর্বে কুনার প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার গভীরে। এরপরও বেশ কয়েকবার ভূকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। তার মধ্যে অন্তত 2টি কম্পনের মাত্রা ছিল 5-এরও বেশি। কম্পনের তীব্রতা এতই বেশি ছিল যে ভারতের জম্মু কাশ্মীর ও দিল্লির আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। কাবুলে পৌঁছালো 21 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। কাবুলে পৌঁছালো 21 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, কাবুলে ভূমিকম্প হয়েছে এবং সেখানে ভারতের তরফে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। 21 টন সামগ্রী বিমান যোগে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ঔষধ, হুইল চেয়ার, স্যানিটাইজার, ওয়ারেস, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসার সরঞ্জাম। তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী দিনেও সাহায্য পাঠানো হবে। আফগানিস্তানে ত্রাণ কাজ চালাতে ভারত অঙ্গীকারবদ্ধ। রবিবার রাতে পূর্ব আফগানিস্তান কেঁপে ওঠে। রিক্টার স্কেলে মাত্রা ছিল তখন 6. সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1411, জখম 3000-এরও বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা ভেঙে পড়ায় এবং মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যে বিপুল সমস্যা। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নঙ্গরহার প্রদেশের কামা জেলা। পাকিস্তান সীমান্তের কাছে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কিছু অংশ কম্পন অনুভূত হয়। এদিকে একের পর এক আফটার শকেও উদ্ধারের কাজ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুর্ঘটনা কবলিত এলাকায় এখনো আটকে রয়েছে বহু মানুষ। 4টি প্রদেশে কুনার, লগমান, নঙ্গরহার এবং নুরিস্তানে 12,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান। বহু বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ত্রাণ পাঠাচ্ছে, অন্যদিকে ভারতও দ্রুত উদ্যোগ নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 2022 সালের এসসিও বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীন। শুধু তাই নয়, পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছিলেন এটা যুদ্ধের সময় নয়। কিন্তু এবার 2025-এর এসসিও বৈঠকে পুতিন কোণঠাসা হয়নি, বরং হাতে হাত মিলিয়ে বৈঠক করেছেন। 3 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, তা খালি চোখে ধরা পড়ল। 3 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে হওয়া এসসিও বৈঠকে কার্যত একঘরে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তার 6 মাস আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। আর আমেরিকা বা পশ্চিমী দুনিয়া তো বটেই, ইউরোপ এশিয়ার বহু দেশেও পুতিন এবং রাশিয়াকে তখন আক্রমণকারী হিসেবে দেখছিল বাকি দেশগুলো। তবে 3 বছর পরে চীনের তিয়ানজিন শহরে এই এসসিও বৈঠকে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চরিত্র। বৈঠকের নানা ছবি ভিডিওয়ে ধরা পড়ল। এবার সেখানের মধ্যমণি ছিলেন পুতিন। সদ্য সমাপ্ত এসসিও সম্মেলনের সদস্য দেশগুলির যৌথ বিবৃতিতে বিভিন্ন যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ থাকলেও রুশ ইউক্রেনের যুদ্ধ নিয়ে কোনো বাক্য ব্যয় করা হয়নি। বিষয়টি অদ্ভুত বলে ব্যাখ্যা করেছে ইউক্রেন। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ নিয়ে কোনো কথা হলো না, এটা আশ্চর্যজনক। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ স্মরণ করিয়ে দিচ্ছেন, 2022 সালে এসসিওর বৈঠকে রুশ ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীন। শুধু তাই নয়, পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছিলেন এটা যুদ্ধের সময় নয়। এবারে এসসিওর বৈঠকে পুতিনের গুরুত্ব বৃদ্ধির নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দেখতে পাচ্ছেন অনেকেই। মনে করা হচ্ছে, ভারত সহ বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়ে মস্কোর গুরুত্ব বৃদ্ধির পথ
প্রশস্ত করে দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে রাশিয়া ভারতের পুরনো বন্ধু হলেও পুতিনকে পাশে নিয়ে মোদি হোয়াইট হাউসে একই বার্তা দিয়েছেন যে নয়াদিল্লির কাছে বিকল্প পথ খোলা রয়েছে, আর আমেরিকার বৃহত্তম অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প বিরোধী জোটে শান দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এসসিও সম্মেলনে পুতিন ইউক্রেনের যুদ্ধের জন্য আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট, ন্যাটো এবং পশ্চিমী শক্তির অকারণ হস্তক্ষেপকে দায়ী করছে। 3 বছর আগে এত দৃঢ়ভাবে অবস্থান জানানোর সুযোগ তিনি পাননি। অনেকের মতে পুতিন নতুন অনেক দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পেরেছেন, ফলে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলির রাশিয়ার ওপর অর্থনৈতিক বিধিনিষেধ চাপালেও অশোধিত তেল বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে ভারত। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে 50% আমদানি শুল্ক চাপালেও ভারত ও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ইউক্রেনের যুদ্ধ অপরাধে অভিযোগে 2023 সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা পুতিন ট্রাম্প প্রশাসনের খামখেয়ালি নীতির জন্যই বর্তমানের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশ্বমঞ্চে ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের ভাষা তুলে ধরতে পারছে না রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। মাথার ওপর 60 কোটি টাকা প্রতারণার অভিযোগ। সময় ভালো যাচ্ছে না বলে অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। তারই মাঝে নিজেদের বিলাসবহুল রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিলেন তারা। মাথায় ঝুলছে 60 কোটি টাকার খাড়া। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন শিল্পা শেট্টি। মুম্বাইয়ের বান্দ্রায় অতি আলোচিত রেস্তোরাঁর মালকিন তিনি। এবার সেই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। সময় ভালো যাচ্ছে না অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রার। তাদের বিরুদ্ধে উঠেছে 60 কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছে তারকা দম্পতি। এর মধ্যে এবার শিল্পা ঘোষণা করলেন বান্দ্রায় তার রেস্তোরাঁ বাস্টিয়েন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাস্টিয়েন বন্ধ করে দেওয়ার খবর ঘোষণা করেন অভিনেত্রী। তিনি লেখেন, এই বৃহস্পতিবার একটি বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল বাস্টিয়েন বান্দ্রাকে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখ স্মৃতি দিয়েছে, অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশি যাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁই। এবার তাকে বিদায় জানানোর পালা। শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী। অভিনেত্রী আরও জানিয়েছেন, শেষবারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষবারের জন্য এই রেস্তোরাঁকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে। 2016 সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষভাবে প্রশংসিত ছিল। গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর। হাই নিউজ নেটওয়ার্ক। সম্পর্কের টানাপোড়েন। এতদিনের তিক্ত সম্পর্কের পর এবার একসঙ্গে মিমি শুভশ্রী। শুভশ্রীর গালে চুমু খেলেন মিমি। মান অভিমানে পালা সাঙ্গ করে এবার একসঙ্গে ধরা দিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকালেই তাদের দুজনের মিষ্টি ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছে নেটপাড়া। ঠিক কিভাবে সারপ্রাইজ দিলেন তারা অনুরাগীদের? বুধবার সকালে একটি রিল পোস্ট করেছেন রাজঘরণী শুভশ্রী নিজের ইনস্টাগ্রামে। সেখানে তাকে বলতে শোনা যায়, বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই পাশে থাকা তাদের টিমের সদস্যদের দেখা যায় উচ্ছ্বাসে ফেটে পড়তে, যা দেখে রীতিমতো হাসে মিমি। এরপরই মিমি শুভশ্রীর গালে চুমু এঁকে দেয় ভালোবেসে। বলিউডে যদি দীপিকা থাকে আমাদের বাংলায় আছে মিমি। Stay tuned with Lady Superstar. এই ভিডিও ঝড়ের গতিতেই নেটপাড়ায় ভাইরাল। আর ঠিক ঝড়ের গতিতেই আছড়ে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। উল্লেখ্য, টলিপাড়ার দুই নায়িকার এই ভিডিও মুম্বাইতে শুট করা। ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন,
2025 সালের সেরা কোলাব। এই ভিডিওতে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন 2025 সাল আর কি দেখাবে। কেউ আবার লিখেছেন এই কোলাবের জন্যই অপেক্ষা করছিলাম। অনবদ্য অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এর আগেই এক অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা দুজন। একসঙ্গে নাচের তালে তাল মিলিয়েছিলেন রাজের প্রাক্তন ও বর্তমান। সেই থেকেই দর্শকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলই যে তারা কি অতীতের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরছেন। এই ভিডিও এবার কার্যতই যেন সেই প্রশ্নের উত্তর হিসেবে ধরা দিল। তবে এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মন্তব্য উপচে পড়লেও রাজের কোনো মন্তব্য এখনো চোখে পড়েনি। পরিচালকের এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। একটা সময় রাজ ও মিমির সম্পর্কের আলোচনা ছিল টলি পাড়ার হট টপিক। সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাগঢাক করেনি তারা। পরবর্তীতে মিমির সঙ্গে দূরত্ব বাড়ে রাজের, তৈরি হয় শুভশ্রীর সঙ্গে সম্পর্ক। 2018 সালের মে মাসে শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজ। এরপর এক প্রকার মুখ দেখাদেখি বন্ধ ছিল তাদের। এবার হয়তো সেই তিক্ততার বরফই একটু একটু করে গলছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে সিদ্ধান্ত সোমবার ঘোষণা করল না সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে দ্রুতই সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে। আইএসএল এর আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে সিদ্ধান্ত সোমবার ঘোষণা করল না সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে দ্রুতই সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে। সেই ভিত্তিতে আগামী আইএসএল এর আয়োজক খুঁজতে টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন। বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন জানিয়েছে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দ্রুত দেওয়া হবে। তারপর ফেডারেশনের সংবিধান নিয়ে রায় ঘোষণা করা হবে। এদিন নরসিমা বলেন, রায় তৈরিই আছে, কিন্তু জাতীয় ক্রীড়া নীতি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে আমরা তা ঘোষণা করতে পারছি না। অতিরিক্ত সলিসিটর জেনারেল কে.এম. নটরাজের কাছে বেঞ্চ প্রশ্ন করে, জাতীয় ক্রীড়া প্রশাসন নীতির নিয়ম এবং বাকি বিষয় কার্যকর করতে সরকারের কতটা সময় লাগতে পারে। এএসজি জানান, কাজ চলছে, 1 মাস, 3 মাস বা 6 মাস লাগতে পারে পুরোপুরি এই নীতি কার্যকর হতে। বেঞ্চ জানায়, রায় দানের জন্য ততদিন অপেক্ষা করা যাবে না। যতদিন না ক্রীড়া নীতি পুরোপুরি কার্যকর হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টের রায় বহাল থাকবে। ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান, স্বচ্ছ প্রক্রিয়ার টেন্ডার ডাকার ব্যবস্থা করা হচ্ছে যাতে আইএসএল সুষ্ঠুভাবে আয়োজন করা যায়। 2011-র জাতীয় ক্রীড়াবিধি, 2025-এর জাতীয় ক্রীড়া নীতি, ফেডারেশনের সংবিধান এবং ফিফা এবং এএফসির নিয়ম মেনে টেন্ডার আয়োজন করা হবে। তিনি এও জানান, এই কাজের জন্য স্বাধীন পেশাদার কোনো সংস্থাকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। ফেডারেশনের আইনজীবী বিগ ফোরের কথা উল্লেখ করেন। তবে সুপ্রিম কোর্ট জানায়, তারা বিগ ফোর জাতীয় কিছুতে বিশ্বাস করে না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।